मैंने पूछा क्या होता बिना दिल के जान। নায়িকা একার সাথে কি এমন ঘটনা ঘটেছিল? কেন এই নায়িকাকে কেন আজ মানুষের কাছে হাত পাততে হচ্ছে? দুই বেলা এক মুঠো খাবারের জন্য কেন তাকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে? রূপালী পর্দার এক উজ্জ্বল নক্ষত্র থেকে কিভাবে তিনি আজ এমন করুণ অবস্থার শিকার হলেন? বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নায়িকা একার জীবনের সেই অজানা এবং কষ্টের কাহিনী। একজন সফল অভিনেত্রীর জীবন কিভাবে মাদকের ভয়াল থাবায় তছনছ হয়ে গেল, সেই আসল সত্যটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ৯০-এর দশকের বাংলা সিনেমার দর্শকদের কাছে একা একটি অতি পরিচিত এবং জনপ্রিয় নাম। বিশেষ করে অ্যাকশন সুপারস্টার মান্নার সাথে তার জুটি দর্শকদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু আপনারা কি জানেন এই জনপ্রিয় নায়িকার আসল নাম একা নয়? শুরুতে এই অভিনেত্রীর নাম ছিল শাহিদা আরবি সিমন। ছোটবেলা থেকেই মিডিয়া জগতের প্রতি তার বেশ আগ্রহ ছিল। মডেল হিসেবে বিজ্ঞাপন চিত্রে কাজ করার পাশাপাশি তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের চেষ্টা করেন। ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত রঙিন রাখাল রাজা সিনেমার মাধ্যমে তিনি প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন। কিন্তু তার কেরিয়ারের মোড় ঘুরে যায় প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের হাত ধরে। ১৯৯৮ সালে কাজী হায়াত তেজি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রযোজক ডিপজল এবং নায়ক মান্নার বিপরীতে প্রথমে পপি এবং পরে মুনমুনকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হননি। তখন নতুন নায়িকা হিসেবে সিমনকে এই সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়। পরিচালক কাজী হায়াত তাকে বলেছিলেন, আজ থেকে তোমার কেউ নেই, তুমি একা, আর এই সিনেমায় তোমার নামও একা। সেই থেকে সিমন হয়ে গেলেন চিত্রনায়িকা একা। তেজি সিনেমাটি বক্স অফিসে তুমুল হিট হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একই পরিচালকের ধর সিনেমাতেও তিনি মান্নার বিপরীতে অভিনয় করেন এবং এই সিনেমাটিও সুপারহিট হয়। মান্না এবং একা জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তারা একসাথে টানা ২০-২৫টি সিনেমায় অভিনয় করেন। মান্না ছাড়াও রুবেল, অমিত হাসান, আমিন খান, আলেকজান্ডার বো, ফেরদৌস এবং শাকিব খানের মতো জনপ্রিয় সব নায়কদের সাথেও তিনি সফলভাবে অভিনয় করেন। সব মিলিয়ে প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু কেরিয়ারের এই সোনালি সময়ই হঠাৎ করে ছন্দপতন ঘটে। চিত্রনায়ক আলেকজান্ডার বোকে বিয়ে করে বসেন একা। তাদের সংসারে ২টি সন্তানের জন্ম হয় এবং একা সংসার জীবনে মনোযোগী হন। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই সংসার টেকেনি। সংসারকে সুখী করার জন্য নিজের যে সোনালি কেরিয়ারকে তিনি বাদ দিয়েছিলেন, সেই সংসারই ভেঙে যায়। এর পাশাপাশি চলচ্চিত্রেও তিনি বেশ কিছু ষড়যন্ত্রের শিকার হন। এক সাক্ষাৎকারে একা জানিয়েছিলেন, নায়ক মান্নার মৃত্যুর পর তিনি চলচ্চিত্রে অনেক রাজনীতির শিকার হয়েছেন। অনেকেই তার সাথে ঠিকমতো কাজ করতে চাননি। তার সবচেয়ে বড় অভিযোগ ছিল বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক তার অভিনীত সিনেমাগুলিতে অশ্লীল দৃশ্যের কাটপিস জুড়ে দিতেন। এসব কারণে তিনি নিজেই একসময় চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০১২ সালে তার অভিনীত সর্বশেষ সিনেমা পাগলা হাওয়া মুক্তি পায়। এরপর তিনি পুরোপুরি লোকচক্ষুর আড়ালে চলে যান। দীর্ঘদিন আড়ালে থাকার পর ২০২১ সালে হঠাৎ করেই নায়িকা একা আবারও আলোচনায় আসেন, তবে কোনো সিনেমার জন্য নয়, বরং এক ভয়ঙ্কর অপরাধের জন্য। সে বছর জুলাই মাসে গৃহকর্মী নির্যাতনের দায়ে হাতিরঝিল থানা পুলিশ তাকে নিজ বাসা থেকে আটক করে। ঘটনাটি ছিল খুবই মর্মান্তিক। হাজেরা বেগম নামের এক গৃহকর্মী ৩ মাস ধরে মাত্র ৫,০০০ টাকা মাসিক বেতনে একার বাসায় কাজ করছিলেন। একা বাসা পরিবর্তনের সময় হাজেরাকে অতিরিক্ত কাজ করতে বলেন, কিন্তু আগের ২ মাসের বকেয়া বেতন না পাওয়ায় এবং অন্যান্য কাজ থাকায় হাজেরা আপত্তি জানান এবং তার পাওনা টাকা দাবি করেন। মাত্র কয়েক হাজার টাকার জন্য একা ক্ষিপ্ত হয়ে সেই গৃহকর্মীকে নির্মমভাবে মারধর করেন এবং ভারী বস্তু দিয়ে আঘাত করেন। গৃহকর্মীর চিৎকার শুনে প্রতিবেশী ও আশেপাশের লোকজন একার বাসা ঘেরাও করেন এবং ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে একা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। পরে পুলিশ দরজা ভেঙে একাকে আটক করে। কিন্তু পুলিশের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল একার বাসার ভেতরে। আটকের সময় তার বাসা থেকে পুলিশ ৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল মদ উদ্ধার করে। গৃহকর্মীকে নির্যাতন এবং মাদকদ্রব্য রাখার অপরাধে তার বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। একা স্বীকার করেন যে তিনি নিয়মিত মাদক সেবন করেন। হাতিরঝিল থানায় আটকের পর তার যে ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমে আসে, তা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায়। সেই গ্ল্যামারাস নায়িকা একার চেহারায় তখন এক অদ্ভুত রিক্ততা। চেহারায় গ্ল্যামারের কোনো ছাপ নেই, বরং দেখলে মনে হয় যেন রাস্তার কোনো ভবক ঘুরে। মাদকের নেশায় তিনি এতটাই আসক্ত ছিলেন যে থানায় বসেও তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। সংবাদকর্মী এবং পুলিশের সদস্যদের উপরও তিনি চড়াও হন। একজন গোয়েন্দা অধিকর্তা তো সংবাদকর্মীদের বলেই দেন যে তিনি পুরোপুরি নেশাগ্রস্ত, তার কাছে কোনো প্রশ্ন করে লাভ নেই।
নিয়মিত মাদক সেবন করতে করতে একা শুধু তার জমানো সমস্ত অর্থই শেষ করেননি, বরং মানসিকভাবেও তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন। একসময়ের কোটি টাকার নায়িকা, যার সিনেমার জন্য দর্শকরা হলের সামনে লাইন ধরত, সেই একা আজ মাদকের ভয়াল ছোবলে নিঃস্ব। শোনা যায় অভাবের তাড়নায় এখন 2 বেলা খাবারের জন্য তাকে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। অনেকেই বলছেন, অভিনয়ের নামে সিনেমায় যে অশ্লীলতা তিনি একসময় ছড়িয়ে দিয়েছিলেন, যা অনেক যুবকের নৈতিক অধঃপতনের কারণ হয়েছিল, এটি হয়তো তারই পরিণতি। পাপের শাস্তি যেন তিনি এই দুনিয়াতেই পাচ্ছেন। নায়িকা একার এই করুণ পরিণতি আমাদের সমাজের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। মাদক কিভাবে একটি সুন্দর জীবন, একটি সোনালী কেরিয়ার এবং একজন প্রতিভাবান মানুষকে ধ্বংস করে দিতে পারে, একা তার সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি নায়িকা একার সেই গোপন ভিডিও কোনো দেখাবো, যেগুলো দেখার পর আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। চলুন সেগুলো দেখে নিই তাহলে। কারণ ছবিতে রুবেল ভাইয়ের সঙ্গে ছবি করতে গিয়ে অনেক কাজ শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। ফার্স্টে যখন কাজ করে কিছুই বুঝতে পারিনি, মনে হয় যে কপিরাইট টু কপিরাইট করছি, ডাইরেক্টরটা দেখে আমি গ্রহণগর করছি এরকম। কিন্তু রুবেল ভাইকে যখন হিরো হিসেবে পেলাম, জাস্ট আমার 3 নাম্বার ছবিতে আমি রুবেল ভাইকে পেলাম। ফার্স্টে তো নতুন হিরোর সঙ্গে কাজ করলাম, তারপরে মান্না ভাইয়ের সঙ্গে একটি ছবি করেই আমি রুবেল ভাইয়ের সঙ্গে আউটডোরে চলে গেলাম। তারপর রুবেল ভাইয়ের কাছ থেকে আমি শিখলাম কীভাবে ডাইরেকশন দিতে হয়। ওই ছবি থেকে আমার ডাইরেকশন দেওয়াটা শেখা আর কি। তো গাজী জাহাঙ্গীর ভাইয়ের ছবি হলেও আমার সবগুলো সিনে রুবেল ভাই ডাইরেকশন দিয়েছে। তো যে আমার ফার্স্ট এন্ট্রি গরিবের সমান ছবিতে, তো গরিবের সমান ছবিটিও কিন্তু মানে নামটা পরিবর্তন হয়ে গেল। ছবিটির নাম কিন্তু ছিল প্রেমের অধিকার। প্রেমের অধিকার নামটা বদলে গরিবের সমান হয়ে গেল, কীভাবে বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, নাম যেটাই হোক, ফল তো একই। এটাও খুব সুপার বাম্পার হিট ছবি ছিল। তারপর এনায়েত করিমের কালো চশমা, এটিও রুবেল ভাইয়ের সঙ্গে আমার টেকনাফে গিয়ে শুটিং করেছিলাম, সেখানেও রুবেল ভাই ছিল। তারপর জিন্দা দাফন, আবারও গাজী জাহাঙ্গীর ভাইয়ের অগণিত ছবিতে আমি রুবেল ভাইয়ের সঙ্গে কাজ করেছি। যদিও এখন সব ছবির নাম বলতে পারছি না, দুটোর বলে দিলাম, নেক্সটে আবার বলবো। স্মৃতি মনে পড়ে না রুবেল ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে? হ্যাঁ, রুবেল ভাই মানে আমরা আড্ডা মারতাম অবসর টাইমে, সে কফি বানিয়ে খাওয়াতো, তার অ্যাসিস্ট্যান্টরা কফি বানাতো, মাঝে মাঝে আমরা নিজেরাও বানাতাম। তো সেই থেকে কফি খাওয়া শেখা। আমি আগে থেকে কফিটা একটু কম খেতাম, চা কফি তেমন একটা খেতামই না, কিন্তু কফিটা আমি সেখান থেকে খাওয়াটা আমার অভ্যাস হলো অ্যাটলিস্ট। খুবই মজার একজন মানুষ আমাদের রুবেল ভাই, খুবই মজার। তো আমার এখনও রুবেল ভাইয়ের সঙ্গে কথা হয়, এখনও যোগাযোগ আছে। তো আমি রুবেল ভাইকে অ্যাপ্রিসিয়েট করি, সামনে আগামীতে রুবেল ভাই যেন আরও বড় বড় পজিশনে আসে, এটাই আমার চাওয়া পাওয়া। ছবির অভিজ্ঞতা নাই, মনে নেই কাজ করতে গিয়ে আউটডোরে? হ্যাঁ, অবশ্যই মনে আছে, মনে থাকবে না কেন? হ্যাঁ, একসাথে কাজ করতে গিয়ে অনেক ঘটনা মনে আছে। যেমন আমি বেতাব ছবিটি করেছিলাম রুবেল ভাইয়ের সঙ্গে। বেতাব তো হয়তো ইদানিংকালের মানুষ না চিনলে আরও অনেকেরা চিনবে। বেতাব হিন্দি ছবি ছিল, যেটি সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের জব হাম যাওয়া হোঙ্গে, ওই ছবিরই পুরো একদম কপিরাইট ছিল আমাদের হিংস্র থাবা, আমাদের বাবু ভাইয়ের ছবিটি, মোস্তাফিজুর বাবু ভাইয়ের। তো ছবিটিতে এমন একটি ঘটনা ছিল যে রুবেল ভাইয়ের বড় একটা ফার্ম থাকবে, মানে হাঁস মুরগি গরু ছাগল সব তার আছে। তো তার মা গিয়েছে বেড়াতে পাশে কোথাও 2-3 দিনের জন্য। ইন দ্য মিন টাইম তার সঙ্গে আমার রাস্তায় অলরেডি কয়েকবার ঝগড়া হয়েছে, আমি তার গাড়ির দুধ অনেক ফেলে দিয়েছি, গরুর দুধ ফেলে দিয়েছি। তো রুবেল ভাই আরেকদিন আছে কিনা ফার্মে আমি জানি না, তো ওই দিন আমার খুব রাগ হয়েছে রুবেলের উপর। তা ওইখানে ছবিতে নাম যেন কি একটা ছিল, রাজা না কি যেন, যাই হোক খুব একটা ভালো কিউট একটা নাম ছিল। কিছু সিনপসিন নামিয়ে দিয়ে দিব না, তাহলে এই নামটা বের হয়ে যাবে, হিংস্র থাবায়। তো আমি খুব বড় লোকের মেয়ে থাকি। এখন আমার গাড়িটা, মেন ঘটনা যেটা বলছি, তা আমার গাড়িটা আমার ড্রাইভারকে বলছি যে আমি তখন জিএস সেলুন চালাতাম, আমি নিজেই মাঝে মাঝে ড্রাইভ করতাম। তো আমি বললাম যে আমার গাড়িটা জাস্ট একদম করে এইভাবে থাকবে, তো এখান থেকে আমি টার্ন করে সোজা ঢুকে যাব, মানে গাড়িটা এইভাবে রাখা আছে, গাড়িটা এইখান থেকে আমি এইভাবে করে টার্ন করব না, টার্ন করলে আমার হ্যান্ডেলটা এইভাবে পেঁচায় ঘোরাতে হবে না, ঘুরে তো আমি তার মানে মেন গেটটা ভেঙে ভিতরে ঢুকে যাব, তাই না? এখন আমার ড্রাইভার কি করছে, জাস্ট সে আরও মানে আমাকে আরও সেভ করার জন্য সেই পুরোটা টার্ন করে অ্যাক্সিলেটর চেপে ধরেছিল। তা আমি কি করলাম, সে সব রেডি, তো
সব রেডি আছে? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ও বলছে, হ্যাঁ ম্যাডাম সব রেডি আছে, আপনি শুধু ঢুকে যাবেন গেটটা ভেঙে। ওকে ফাইন। আমি গাড়িতে উঠলাম, অ্যাক্সিলেটার চাপ দিয়ে আছে কেন, আমি কি জানি আপনি জাস্ট গাড়িটা অন রাখার জন্য। তো পাটা সরার সঙ্গে সঙ্গে আমি চেপে যে গাড়ি স্টার্ট করছি, গাড়ি তো গোল চক্করের মতো ঘুরছে আর ঘুরছে। আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেলাম। পরে আমি শার্ট করে একটা ব্রেক মেরে একটা টার্ন করে ঘুরে যেই গেট দিয়ে ঢোকার কথা ওখান দিয়ে না ঢুকে একদম ভেঙে খাঁচা ভেঙে ঢুকে গেছি। তবে শার্টটা খুব সুন্দর হয়েছে। সবাই ভাবছে যে আমি কোনো অ্যাক্সিডেন্ট করে ফেললাম কিনা, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করিনি। যদি ওই চক্করটা না খেতাম তাহলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ক্যামেরার উপর উঠে যেতাম। তো রুবেল ভাই খুব এটা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো যে না ঠিক আছে, যে সাগরেদটা আমি পয়দা করছি ভালো মতোই, জিনিসটা খারাপ না। তো এটা নিয়ে অনেক মজা করলাম যে আমি কি জিনিস হয়ে গেলাম এখন। তারপর আমাকে আটকানো হলো খাঁচায়। এখন রুবেল ভাইয়ের পালা। রুবেল ভাই আমাকে ধরে নিয়ে যাবে যে আমি কেন তার ভাঙলাম। সে আমাকে চেজিং করে এসে আবার আর ঘোড়া দিয়ে চেজিং করে এসে আমাকে ধরে নিয়ে গেল, তার ফার্মে আটকাইলো। আটকানোর পরে আমাকে তো মুরগির খোয়ার ঠিক করতে বলা হয়েছে, যে মুরগির খোয়ারটা ঠিক করতে হবে, মুরগিগুলি সব ধরে ওইটার ভিতরে আটকাতে হবে। তো মুরগির খোয়ারটা মোটামুটি বড়, তো আমি এটার ভিতর ঢুকছি, ঢুকে তারপর আটকাচ্ছি, তারকাটা মারতেছি, তারকাটা মেরে টেরে এখন আমি ভিতরে ঢুকে আছি, আর কোনো জায়গা নাই বের হওয়ার। এখন ঘরের দরজাটা খুলে শুধু মাথাটা বের করে বলতেছি যে আমি পুরোটা বের হবো কী করে। তা আমি এখন রুবেল ভাইকে ডাকতেছি, রুবেল ভাই শট না দিয়ে বলতেছি কি ঠিক আছে একা আজকে তুই এখানে থাক, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তারপরে আমি ঘরে বসে বসে চামিচ দিয়ে খেলাম, মানে মুরগির ঘরটা এতটুকু ছোটো ছিল, ঘরের ভিতরে আমি তো আসন করে বসে আছি। তো ম্যাডাম এখন বাবু ভাইও কিছু বলে না, রুবেল ভাইয়ের উপর তো কেউ কোনো কথা বলতে পারে না, একা কিন্তু আজকে ওখানেই থাকবে। আমার আম্মুও কিছু বলে না, হাসাহাসি করছে। তা আমিও মাইন্ড করি নাই। আমি আমার অ্যাসিস্ট্যান্ট বললাম যে তুই আমার চার্জার ফ্যান নিয়ে, ও আমার চার্জার ফ্যান নিয়ে আসলো, বাইরে থেকে আমাকে বাতাস করছে আরেকজন। সেই দিন যে কি মজা, 2 ঘন্টার মতো আমাকে ওইখানে আটকা, আই ডোন্ট মাইন্ড, আমি এখানেই থাকবো। মানে ভাইয়া হচ্ছে কি দেখতেছে, টেস্ট নিচ্ছে যে আমি একটু খেপি কিনা, মানে 2 এক জায়গায় ডোরা উঠেছিল, তো একা খুব খেপে, তো দেখতেছিলাম আমি খুব খেপি কিনা। তো ওখানে যেহেতু আমাকে খাবার দেওয়া হয়েছে, খেলাম টেলাম আরাম করে শুয়েও থাকি। তো বললাম খাওয়ার পরে কি কোনো ড্রিঙ্কস হবে? তো বলে কি কিসের? আপনার গাড়ির ব্যাক সাইড ভরা আছে কোকের ক্যান দিয়ে, একটা ড্রিঙ্কস নিয়ে আসেন। তুইও না অনেক ব্যাহ্যা, তুই মানে ভালো হবি না কখনো, তোরা এতক্ষণ আটকায় রাখলাম চেতানোর জন্য, তুই চেতলি না কেন এখনো? এই জিনিসটা আমার এখনো খুব মনে পড়ে। দারুণ স্মৃতি। আচ্ছা, চলচ্চিত্রে আসার আগে কি আপনি মার্শাল আর্ট শিখেছিলেন নাকি রুবেল ওস্তাদের কাছ থেকে? হ্যাঁ, চলচ্চিত্রে আসার আগেই কিছুদিন শিখেছি, তারপর আমি বাদ দিয়ে দিলাম। মানে ছোটোবেলায় একদম যখন আমি 3-4-এ পড়তাম তখন একবার ভর্তি হয়েছিলাম, মানে ইয়েলো বেল্ট পর্যন্ত শিখলাম। তারপর আমি 8 গ্রেডের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আর শিখলাম না, ছেড়ে দিলাম। তারপর পড়াশোনায় একটু ব্যস্ত, কিন্তু কয়েকদিন পরে আবার ফিল্মের জন্য অফার চলে আসলো। তারপর একদিকে পাশাপাশি পড়াশোনা, আবার পাশাপাশি ফিল্ম, যে কারণে কিছু আমরা যখন ঢুকেছি তখন একটু অ্যাকশন দিকটা মেয়েদের চলছিল আর কি। আবার ওস্তাদের রিকোয়েস্টে, আবার মানে রিকোয়েস্টে কি ওস্তাদের আদেশেই বলতে পারেন, ওস্তাদের আদেশে আবারও ক্লাবিং করলাম, আবার তখন ব্ল্যাক বেল্ট কমপ্লিট করলাম আর কি। চলচ্চিত্রে ঢোকার পরে আমার সঙ্গে বাদল ছিল, এনার্জি বাদল, শিবা শানু। তারপর আমি ঢুকে আবার আমাদের শিল্পী আপুকে পেয়েছি, আমাদের চলচ্চিত্রের চিত্রনায়িকা শিল্পী আপু ব্ল্যাক বেল্ট রুবেল ভাইয়ের কাছে শিখেছে। তো আমরা কিছু শিল্পী আছি, আমরা খুব শৌখিন আর কি, আমাদের ঢাকা থেকে আমরা এসেছি, তো আমাদের এত মুভি করতে ভালো লাগে না, এই জন্য আমি আর এত মুভি করিনি পরবর্তীতে, আমি জাস্ট ক্যামেরার পেছনে চলে আসছি। আমার তো 300-র মতো ছবি রিলিজই হয়ে গেছে, আর বাকি আরও হাতে এখনও ছবি আছে, টুকটাক কাজ হয়। যেমন এই যে পাগলা হাওয়া ছবিটা রিলিজ হলো গত কিছুদিন আগে লাস্ট। আমি তো এরকম 3-4 বছর পরে একটা করে ছবিতে মানে কাজ করি আর কি। কেন? জাস্ট আমাকে একটু মনে রাখুক, ভুলে যেতে মনে রাখা আর কি, এই জিনিসটা আমি মেনটেন করি, যে ভুলে যাচ্ছে আমাকে, এই টাইমে আমি একটা ছবি নিয়ে আসি যেন আমাকে সবাই আপনারা। আর ছবি মুক্তি পেলেই হুমড়ি খেয়ে পড়তেন দর্শক। প্রয়াত মান্নার সাথে তার রসায়ন জমে ওঠায় এক মান্নার সাথে তার মুক্তি পেয়েছিল 25টিরও বেশি ছবি। মাদকের প্রতি অতিমাত্রায় সখ্যতা হঠাৎ ধস নামিয়ে দিল তার কেরিয়ারে। জি, আপনার ধারণা ভুল নয়, বলছি 90 দশকের রূপালী পর্দার তুমুল জনপ্রিয় নায়িকা এবং কদিন আগেই গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে একা থাকা চিত্রনায়িকা একার কথা।
1997 সালের ঘটনা। খ্যাতিমান নির্মাতা তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা ছবির মাধ্যমে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তার আসল নাম শাহিদা আরবি সিমন। প্রথম ছবিতেই বাজিমাত করেন একা। তার পরের বছরই প্রয়াত সুপারস্টার মান্নার সাথে জুটি হিসেবে মুক্তি পায় চলচ্চিত্র তেজি। ডিপজল প্রযোজিত এবং কাজী হায়াত পরিচালিত তেজি ছবিটি চিত্রনায়িকা একাকে তারকা খ্যাতি এনে দেয়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে মুক্তি পায় তার ব্যবসা সফল চলচ্চিত্র বাবা কেন আসামি, ধর, আজকের দাপট, বাহাদুর সন্তান, রাজগোলাম, পুলিশ অফিসার, মরণ নিয়ে খেলাসহ অসংখ্য ব্যবসা সফল ছবি। মান্না, আমিন খান, রুবেল, আলেকজান্ডার বো, এমনকি একালের সাকিব খানের সাথেও মুক্তি পায় তার একাধিক ছবি। অভিনয় করেছেন বহু টিভি নাটক ও বিজ্ঞাপন চিত্রেও। সবকিছু চলছিল ঠিকঠাকভাবেই। তারকা খ্যাতি, অর্থ, যশ সবকিছুই পেলেন তিনি, কিন্তু হঠাৎই ছন্দপতন। তার বিরুদ্ধে ওঠে মাদক ব্যবসার অভিযোগ। এমনকি তিনি নিজেও ভয়াবহ রকমের মাদকাসক্ত, এমনটিও মিডিয়ায় আলোচিত হতে থাকে। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পরও বিভিন্ন নায়কের সাথে বেশ কিছু ছবি মুক্তি পায় তার, কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ওঠে। তারপর অনেকটা নীরবেই তিনি চলে যান আমেরিকায়। এরই মধ্যে 2012 সালে মুক্তি পায় তার সর্বশেষ ছবি কাজী হায়াত পরিচালিত পাগলা হাওয়া। 2013 সালে চিত্রনায়িকা দেশে ফিরলেও চলচ্চিত্রে আর ফেরা হয়নি তার। চিত্রনায়িকা একা কাহিনী এ পর্যন্ত শেষ হলেই মন্দ হতো না, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না বলে যে প্রবাদটি রয়েছে, তার সঠিক উদাহরণের জন্যই বোধহয় পুনরায় আলোচনায় আসতে হলো তাকে। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন তিনি, আর তারপর একে একে বের হতে থাকে একার সব থলের বেড়াল। 31 জুলাই শনিবার গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। নির্ধারিত কাজের অতিরিক্ত কাজ করতে রাজি না হওয়ায় তিনি গৃহকর্মীকে মারধর করেন। এ সময় বাসা থেকে উদ্ধার করা হয় ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে একা স্বীকার করেন তার নিজের মাদকাসক্ত হওয়ার কথা। স্বীকার করেন অন্ধকার জগতে তার বিচরণের বিষয়েও। সবচেয়ে অবাক বিষয় হলো, গ্রেফতারের সময় চিত্রনায়িকা একাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তিনি এক সময়ের হার্টথ্রব গ্ল্যামারাস নায়িকা একা। অতিরিক্ত মাদক সেবনের কারণে ক্যারিয়ারের সাথে সাথে তার চেহারার লাবণ্যটাও ধ্বংস হয়ে গেছে। দর্শক, একটা কথা না বললেই নয়। অর্থ, যশ, খ্যাতি আর প্রতিপত্তি পাওয়ার পর আমাদের তারকারা বোধহয় ভুলে যান যে দর্শক তাকে ফুলের মালা দিয়ে সিংহাসনে বসাতে পারেন, সেই দর্শক তাকে ঘৃণা দিয়ে পথেও বসাতে পারেন। এখন লোভের বশবর্তী হয়ে নিজেকে অন্ধকার জগতের রানী বানাবেন, নাকি দর্শক শ্রোতার হৃদয়ে শ্রদ্ধা আর ভালোবাসার রানী হয়ে থাকবেন? বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতেই পেরে গেছেন যে নায়িকা একার এখন কী অবস্থা। তিনি এক সময়কার এক বড় নায়িকা ছিলেন, কিন্তু দেখুন কথা আছে না, পরিস্থিতি মানুষকে এমন এমন জায়গায় নিয়ে যায় যে মানুষ সেটা কল্পনা করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এমন জায়গায় তাকে নিয়ে গেছে। তিনি একসময় তার জন্য যুবকরা পাগল ছিল, আজ তাকে দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য তাকে এত কষ্ট করতে হয়। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত দৃশ্যটি জানতেই পেরে গেছেন যে মহান আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে এবং এসব খারাপ পথ থেকে বাঁচিয়ে নেয়, এটাই দোয়া করব। ধন্যবাদ।